সবাইকে আমন্ত্রণ। জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এই আয়োজনে কথা বলে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাচনের আগে আসলে কতটা সংস্কার দরকার, এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি। আছেন অধ্যাপক ডক্টর আতাউর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী ও সাবেক শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন ডাক্তার জাহিদুর রহমান, সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে। অধ্যাপক ডক্টর আতাউর রহমান, 4 মাস তো গেল অন্তর্বর্তী সরকারের, সংস্কার কাজের জন্য 6টি কমিশন গঠিত হয়েছে, কমিশনগুলো কাজ করছে। আসলে কতটা সংস্কার দরকার বলে মনে করেন? এখন এই নির্বাচনের জন্য একরকম চাপ শুরু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা হচ্ছে যে প্রথমেই আমরা বলি যে কোনো বিপ্লবোত্তর যে সেট আপ, এটা সুইপিং চেঞ্জ করতে পারে, মানে আমূল পরিবর্তন। আমরা বলি ওটা রিভলিউশন ইটসেলফ ইজ আমূল পরিবর্তন, সমাজ, রাষ্ট্র কাঠামো, সব কিছু। কিন্তু আমরা দেখছি এটা রিভলিউশন না, এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং তারা কি ধরনের ম্যান্ডেট নিজেদেরকে মনে করছে যে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, কারণ রাজনৈতিক দলগুলো কিন্তু মাঠে দাঁড়িয়ে। ইউ ক্যানট, আমরা বলি অনেক সময় যে কাস্টমারকে অনেক দিন বসায় রাখা যায় না। কাস্টমার কারা? অ্যাকচুয়ালি কাস্টমার হচ্ছে জনগণ এবং রাজনৈতিক দল। এটা হলো, যদি আমি গণতন্ত্রে বিশ্বাস করি, এরা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং এখনকার যে আমরা যে সরকারটা দেখছি, এর একটা ম্যান্ডেট আছে, বিকজ ওই মুহূর্তে আমাদের এই ধরনের সরকার প্রয়োজন ছিল, এবং আমরা অত্যন্ত ভাগ্যবান যে এমন একজন মানুষ এই সরকারের প্রধান যে সর্বজন স্বীকৃত ছিল দেশে বিদেশে। সুতরাং তাদের এখন, আমি মনে করি, আমি জানি না যে সংস্কার কমিশন কি, বাট আমার কাছে যা প্রতীয়মান হয় সেটা হচ্ছে এই যে তারা কি সুইপিং চেঞ্জেস করতে চায়, নাকি কিছু কসমেটিক চেঞ্জ অর ইউটিলিটেরিয়ান চেঞ্জ, যেটা ফাংশনাল চেঞ্জেস, যেটা ওয়ার্কিং। আমরা গত এই যে নন ফাংশনাল ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে যা আমরা পেয়েছি বোথ বিএনপি অ্যান্ড আওয়ামী লীগের আমলে, সেগুলোকে, সেই বিচ্যুতিগুলোকে অ্যাড্রেস করে, ওই অ্যাড্রেসগুলো, যেমন এই জায়গাটাই 4 মাসে এটা স্পষ্ট না। এটা স্পষ্ট না, এটা স্পষ্ট না। আশা করেছিলেন এই সময়ের মধ্যে এটা স্পষ্ট হবে? আমি আশা করেছিলাম, এবং এখনও মনে করি যে তারা হয়তো, কারণ একটা হচ্ছে যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পিপুলস মাইন্ড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পলিটিক্যাল পার্টিজ, ওয়ান অফ দ্য মেইন স্টেক হোল্ডার্স অফ ডেমোক্রেটাইজেশন। তাদের মনটাকেও যাচাই করতে হবে। আমি নিজের থেকেই সব কিছু বললে চলবে না। সুতরাং আমি মনে করি এই স্পষ্টতা আসবে যদি আগামী মাসের প্রথমের মধ্যে, যদি এটা সাবমিট করার পরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যখন বসবে, তখন তাদের ফিডব্যাকটা কি, তারা কি ভাবছে, সেটা কনফ্রন্ট করার পরে এই সরকার বুঝতে পারবে যে কতটুকু আমরা এগোতে পারবো। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। দুটি বিষয়, একটি হচ্ছে যে পিপলস মাইন্ডের কথা বলেছেন, রাজনৈতিক দলগুলোর মনোভাবের কথা বলেছেন। এই দুটি কি আসলে অন্তর্বর্তী সরকার বুঝতে পারছে এবং সেই অনুযায়ী এগুচ্ছে, নাকি নিজের মতো করে এগুচ্ছে সরকার? এবং যেটি বলছিলেন যে 4 মাসে অন্তর্বর্তী সরকারের আসলে মানে কি করতে চায়, সংস্কার কতটুকু করতে চায়, সেটিও অনেকটা স্পষ্ট না। ধন্যবাদ। মানে সরকার জনগণের মন খুব ভালো বুঝতে পারছে বলে আমার মনে হয় না। মানে সরকারের কিছু মানুষজনের সাথে মাঝে মাঝে কথা হয়েছে, আমার প্রায় মনে হয় মানে এই সরকারের চেয়ারটায় সমস্যা আছে সম্ভবত। আপনি যখন বসবেন, ইউ মে বি আ বিট আইসোলেটেড ফ্রম ইউর সারাউন্ডিংস। ওনাদের তথ্য থাকা দরকার। তারপর পলিটিক্যাল সরকার হলে একটা জিনিস হয় যে আপনি চারদিক থেকে তথ্য, রাষ্ট্রীয় মেশিনারির বাইরেও কিছু পলিটিক্যালি পাওয়ার সুযোগ থাকে। এখন খেয়াল করুন আমাদের টিম কতটুকু, আর বাকি আছে কারা? বাকি আছে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা, গভর্নমেন্ট এমপ্লয়িজ। এর বাইরে আর কিছু ধরুন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য, আপনার চ্যানেল অনেক বেশি নাই। সো সরকার খুব ভালো এগুলো করছে বলে মনে হয় না। অ্যাট দ্য সেম টাইম যারা সরকারে আছেন, উপদেষ্টা পরিষদের একটা বড় অংশ, আমি সবাই বলছি না, ঠিক জনগণের সাথে মেশা, জনগণের পালস বোঝা, জনগণ কি ভাবছে, কিভাবে ভাবছে, এইগুলোর সাথে খুব বেশি যোগাযোগের মধ্যে ছিলেন না। ফলে তারা সেটা বুঝতে পারছে না। কারণ আমি একটা উদাহরণ দিই, সংস্কার আপনি যে প্রশ্ন করছেন, 4 মাসের সংস্কারের খুব বেশি কিছু হওয়ার কথা ছিল না, কারণ না, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে মানে কর্মপরিধিটা,
কতটুকু করতে না, কর্মপদ্ধতিও আসলে 4 মাসে বোঝা যাবে না, কিন্তু অন্য একটা সমস্যা আছে, আমি সেই জায়গায় আসছি। 4 মাসে বোঝা যাবে না কারণ হলো সরকার মানে আমাদের প্রধান উপদেষ্টা একটা জায়গায় খুবই কনসিস্টেন্টলি বক্তব্য দিয়েছেন। আমি নিজেও যে কমিশনে আছে আমরা রিপোর্ট দিয়ে দেব, অন্য 6টা অন্য 5টা, বাকিগুলো এখন জরুরি না। এরপর বসবেন, আলোচনা করবেন, এবং নতুন আরেকটা কমিশন হয়েছে ঐক্যমত্য কমিশন, যারা দলগুলোর সাথে আলোচনা করবেন, যেটা উনি নিজে চেয়ার করবেন। তারপর আসলে বোঝা যাবে কতটুকু সংস্কার এখন, মানে প্রথম কতটুকু সংস্কার আমরা করব, কতটুকু এখন হবে, কতটুকু নির্বাচিত সরকারের অধীনে যাবে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হয়েছে একটা সরকার সংস্কারের মতো একটা মেজর কাজ করবে। সংস্কার কিন্তু এক ধরনের সার্জারি, আপনি যদি চিন্তা করেন চিকিৎসার হিসাবে। সিস্টেম ছিল, সেটাকে ভেঙে কেটে কুটে আপনি ভিন্ন একটা কিছু করতে যাচ্ছেন। তো সেটা যদি হয়, আপনি রুটিন যে কাজগুলো আছে সেগুলো তো অনেক ভালো করার কথা। মানে আপনি সার্জারি করবেন, আপনি পেশেন্ট সুস্থ আছে বা সার্জারির জন্য ফিট আছে, আমরা সার্জারি কিন্তু ফিটনেসের জন্য পরীক্ষা টরীক্ষা হয়, তো সেটা আছে, সেটা যদি নিশ্চিত। এখন আপনি রেগুলার ডে টু ডে লাইফের কাজ ঠিক মতো করতে পারছেন না, আপনি সংস্কার করবেন, এটা তখন প্রশ্ন তৈরি। আমি একটা উদাহরণ দিই। জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি চিফ আছেন, তিনি জাস্ট একটা সংবাদ সম্মেলনে একটা ছোট তথ্য দিয়েছেন যে আমরা এটা করতে যাচ্ছি, এই রিপোর্ট এখনো ফাইনাল হয় নাই, এই রিপোর্ট নিয়ে আলোচনা হয় নাই, সরকার কি করবে তাও সিদ্ধান্ত হয় নাই, কিন্তু আমরা দেখছি প্রশাসনের মানুষজন সরকারি চাকরি বিধি ভেঙে সমাবেশ করছেন, প্রশাসন ক্যাডাররা যেটা করলেন। তো খেয়াল করুন, আপনি সরকার নিয়ন্ত্রণে কি আছে? আচ্ছা, ওনারা তাও না হয় অনেক বড় ক্ষমতাধর মানুষরা, কিছু হলেই আপনি 5-7 জন 10 জন মিলে একটা রাস্তা বন্ধ করে দিতে পারেন দিনের পর দিন, এবং জ্যাম যখন লেগে যায়, আমরা শেখ হাসিনার মতো বল প্রয়োগ করতে চাই না, আমরা এটা না সেটা না যখন বলছি, মানুষ শুনছে না, কারণ আমরা তো রাস্তায় থাকি এবং রাস্তায় বন্ধু বান্ধবরা থাকে, আত্মীয় পরিজন থাকে, ফোন করে, একই কথা বারবার বলে। দ্রব্যমূল্য নিয়ে যে আলোচনা সমালোচনা, ঠিক আছে, আপনি এখন ইনফ্লেশনের পার্সেন্টেজটা সঠিক দেখাচ্ছেন, ফাইন, আই অ্যাগ্রি, স্টিল সঠিক কিনা এটাও আলোচনার ব্যাপার, কিন্তু সেটা তো কথা না। কিন্তু আমি তো দেখছি যে যিনি ট্রাকের পেছনের লাইনে দাঁড়ান, তার সময়টা শেখ হাসিনার সময় যত সময় লাগতো এখনো একই সময় লাগে, এখনো আপনি পণ্য পান না, এখনো মধ্যবিত্ত ভালো কাপড় চোপড়। আমি কিন্তু খুব মন দিয়ে ট্রাকের লাইন দেখি, এটা আমার মনে হয় দেশ বোঝার একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর। তো এগুলো যখন আপনি ঠিকঠাক মতো পারছেন না, তখন আসলে সংস্কার করবেন, সংস্কারের মতো একটা জটিল এবং আনপ্লেজেন্ট কাজ, এটা অনেককে কিন্তু ক্ষুব্ধ করবে, অনেক পাওয়ারফুল মানুষকে ক্ষুব্ধ করবে। তো সেটা আপনি করবেন, জনগণের এই আস্থা বিশ্বাস হওয়া মানে খুব কঠিন। তো জি, ডক্টর আতার রহমান, কতটুকু আশা করেন, মানে ধরেন আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে নির্বাচনের আগে কতটা সংস্কার, সেই জায়গায় কি মনে হয় ধরেন যে প্রয়োজনীয় যতটা সংস্কার একটা ভালো নির্বাচনের জন্য দরকার, এই সময়ের মধ্যে যতটা দরকার সেগুলো করেই নির্বাচন করে ফেলা উচিত, নাকি সব জায়গায় প্রয়োজনীয় সব সংস্কারের পরে নির্বাচন? প্রথমে আমি যেটা মনে করি যে দুটো টাইপ অফ নির্বাচন মানে সংস্কার খুবই জরুরি। একটা হচ্ছে যে কথাগুলো আমরা বিগত এত বছর ধরে বলে আসছি, একটা হলো একটা ডেমোক্রেটিক কান্ট্রি হতে হলে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, এই দুটো খুব দরকার। এবং উনি যেটা বললেন যে এর জন্য কমিউনিকেশন অফ অ্যান্ড ফ্লো অফ ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইখানে একটা বড় সংস্কার, কারণ আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো পার্টিকুলারলি দেখেন পার্লামেন্ট অকেজো সবসময়ই ছিল, ইন এ নন ফাংশনাল ডেমোক্রেটিক অর্ডারেও। দুই, অন্যান্য যে বিউরোক্রেটিক ইনস্টিটিউশনগুলো এগুলো কিন্তু জনগণের কথা চিন্তা করে নাই, এটা তো প্রতীয়মান হয়েছে। তো সুতরাং তারপরে যে বিচার ব্যবস্থা, যে যখন ক্ষমতায় আসে তার পক্ষে হয়ে যাওয়ার একটা প্রবণতা, এবং মানুষ অনেক বিচার বিমুখে ভোগ করছে, এবং লাস্ট যে রিসোর্স যেটা বিচার বিভাগ, সেখানেও আমরা বিচার থেকে বঞ্চিত হয়েছি। বিশ্ববিদ্যালয়গুলো ওনারা বলছেন যে একেবারেই নিম্নে, ইটস ট্রু, বাট এতদিনে অ্যাডজাস্ট হয়নি। তাহলে সংস্কারগুলো তো এইখানে অত্যন্ত জরুরি, এবং এই প্রক্রিয়া তো ধরেন অনেক দিন সময় লাগবে, এবং জনগণ ছাড়া তো এই সংস্কার হবে না, এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য ছাড়াও এই সংস্কার হবে না। সুতরাং ওনারা কেন নিজেরা একা একা সব সংস্কারগুলো করতে চাবেন? সুতরাং তাদের উচিত এখন, আমি যেটা মনে করি, যে এই একটা হলো হাউ টু মেক দ্য গভর্নমেন্ট রেসপন্সিবল। রেসপন্সিবিলিটি ইজ সিম্পল, দ্যাট এ গভর্নমেন্টের কি হচ্ছে এগুলো জনগণ বুঝতে হবে, যে আপনি কিভাবে এখানে কাজ করছেন। The people should know, transparent. And then
there must be some accountability measures যে আপনাকে কিভাবে ধরা যায়। You see, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর ট্রান্সপারেন্সি দেখছেন মানে না, আমি কোনো বলছি রকম এটা অস্পষ্টতা সংস্কার। আছে কিনা? ধর বিষয়টা হচ্ছে যে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মানে যতটা স্বতঃস্ফূর্ত ছিল 5 আগস্টের পরে সাপোর্ট ছিল, সমালোচনা কম ছিল, এখন সেগুলো কেমন দেখছেন সাধারণ মানুষ একই সঙ্গে রাজনৈতিক দল? খুব ভালো পয়েন্ট, কারণ আমি তো দেখছি যে রাজনৈতিক দলগুলোর যে নাও যে কনভারসেশন জি। বা তাদের যে পাবলিক স্পিচেস, জি। তার থেকে যা রিফ্লেক্টেড হয় ভিতরে কি আমি জানি না, সেখানে তো তারা আস্তে আস্তে বিরক্ত হয়ে যাচ্ছে। এবং সংস্কার কথা বললে ইট হ্যাপেন, আমরাও 1/11-এর সময় আমরা অনেক সংস্কারের কথা বলছি, পরে আমাদের দেখলেই মানুষ বলে দূর এরা সংস্কারী। দ্যাট ওয়াজ এ ব্যাড নেম, ইউ সি। আর সেরকম এমন একটা সময় আসবে এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ করে এই যে আমরা সকল সুশীল সমাজ, আমরা কিছু মানুষ শুধু আমাদের বিদ্যা বুদ্ধি দিয়ে সব কিছু করে শেষ করে ফেলবো, এটা কোনোদিনও হবে না। তো সুতরাং আমি মনে করি যে এবং জনগণ সেটা বুঝবে না, কারণ জনগণকে বোঝানোর জন্য রাজনৈতিক দল যত সুন্দরভাবে বোঝাইতে পারবে উনি বোঝাতে পারবো না। ওরা শুনবে কি সুন্দর বলে। আই হার্ড সো মেনি, যেমন এখন ডক্টর জাহিদুর রহমানের কথা সবাই শুনে কি সুন্দর বলে, কিন্তু কাজ কি? Finally, what happens, you see, in my life, whether it changes the government, outlook, mind, everything, any society, দেখেন আমি এই কয়দিন সেই জায়গায় কি স্যার ধরেন দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই জায়গায় কি মানুষের একরকম মানুষ হতাশ বলে মনে হয়, যে কারণে সরকারের জন্য একটু মানে চ্যালেঞ্জিং হচ্ছে সামনের পথে এগোনোটা, সংস্কারের দিকে মনোনিবেশ করাটা? একটা তো ঠিক, যেমন এখন মৌসুমের সময়, ইউসি, তো এখনও যদি এই সরকার বলে যে সিন্ডিকেট, তাহলে সিন্ডিকেট ভাঙবে কে? আমরা তো এটা দোষারোপ করছি আগে শেখ হাসিনা গভর্নমেন্টের প্রতি, যে একটা বিজনেস সিন্ডিকেট গড়ে তুলছে তারা মার্কেট কেন্দ্র করে, তো এরা তো ভাঙতে পারে নাই এবং ভাঙার কোনো পথ পরিক্রমা আমাদের দেখাচ্ছে না। কারণ এখানে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে যে আমরা এভাবে করতে চাচ্ছি, ইউ সাপোর্ট আস। Citizenry, every country in the world, তারা is a part of the things. Community, and then political parties, সবাই তোকে সঙ্গে নিয়ে এই সিন্ডিকেট ভাঙা তো কোনো ব্যাপার না। এখন যদি কয়টা অফিসার দিয়ে যদি তারা মনে করে যে সব করে ফেলবো, ইট ইজ ইম্পসিবল টাস্ক, বিকজ দে আর পার্ট অফ দ্যাট সিন্ডিকেট। সুতরাং হাউ ক্যান ইউ ডু দ্যাট? সেই জায়গায় কি কনসেন্ট্রেশন আছে দেখছেন, মানে ফোকাসটা আছে? এই ফোকাস থাকবে কেন? কারণ এই কয়জন লোক এত কিছুর মধ্যে ফোকাস করছে না, কিন্তু এই কলেবার বাড়াতে কোনো অসুবিধা ছিল? সেটা তো করে নাই। কেন করে নাই হয়তো তাদের সে ব্যাখ্যা আছে, কিন্তু আমি ওই ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না। হোয়াট ইজ দ্য রেশনাল? কিন্তু তারা যদি সত্যিকারভাবেই কিছু করতে চাইতো তাহলে ওভাবেই করতে হইতো, বড় করে বিশেষজ্ঞ নিয়ে। যেমন আমি বলি, আমরা এটা চিন্তা করছি অনেক আগেও, আমেরিকায় আছে যে প্রত্যেকটা মিনিস্ট্রির সঙ্গে, মিনিস্ট্রি যেহেতু আমরা বুঝি ওদের ডিপার্টমেন্ট, যেমন এনার্জি, ডিপার্টমেন্ট অফ এনার্জি, এর পেরিফেরিতে এত বিশেষজ্ঞ আছে। ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এর যে কত স্ট্রাকচার আছে, সাবস্ট্রাকচার আছে, দে গেট দ্য ফিডব্যাক অ্যান্ড দ্য ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল অ্যাক্টস অন দ্যাট। কারণ আপনার বলে যে ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার তুলতে হবে না, আপনার ইনফরমেশন নাই, পাবলিক কি চাচ্ছে আপনি জানেন না, তারপরে হচ্ছে যে আমি কতটুকু করতে পারবো আমার সীমাবদ্ধতার মধ্যে, এটাও আমরা অ্যাসেস করতে পারছি না, কোনো ভালো সার্ভে নাই, কোনো লোককে আপনি নিয়োজিত করছেন না, বসে বসে ভাবছেন সংস্কার করে দেবো। ইট ইজ ইম্পসিবল টাস্ক। সো আই ডোন্ট থিঙ্ক যে দিস গভর্নমেন্ট ইন দ্য এন্ড উইল সাকসিড, এবং এর পরিণতি আমাদের জন্যও যেরকম খারাপ হবে সাধারণ মানুষের জন্য, এবং আমাদের যে গণতন্ত্র আমরা পিছিয়ে যাব, এবং এটা আরও একটা স্পাইরালিং ইম্প্যাক্ট হতে পারে অন দ্য সোসাইটি। জি, ডক্টর জাহিদুর রহমান, এই শেষের জায়গা থেকে যদি একটু আপনার মতামত জানতে চাই। আমি খুবই মনে করি মানে এই যে ট্রানজিশনাল সরকারটা সফল হওয়া খুব দরকার, কারণ আমাদের গণতান্ত্রিক ট্রানজিশনটা ঠিকঠাক মতো হতে হবে। এটা শেষ সরকার না, বা এটা অনেক লম্বা সময় চলবে না, এটাও ঠিক আছে, কিন্তু এই সময়টা যদি সরকার ঠিকঠাক মতো এটা করে যেতে না পারে, আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা যদি না হয়ে ওঠে, খুব কঠিন হবে। এবং একটা কাজ, ধরুন সংস্কারের আলাপ আমরা করছি, চাপিয়ে দেওয়া সংস্কার কোনোদিনও সংস্কার না, এবং এটা কাজ করেন। আপনি সবচেয়ে ভালো জিনিসও কারো ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন, হবে না।
লাভ নেই। 1/11 সময় 150-র মতো অধ্যাদেশ জারি করা হয়েছিল, এগুলো পরে আইনে পরিণত করা হয়েছে 49টা বা 50টা, মানে 1/3, বাকি 2/3 বাতিল। এবং আমি না দেখেও বলতে পারি প্রায় সব যেগুলো বাতিল হয়েছে এগুলো সবগুলো ভালোই ছিল, ওই সময় ভালো কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু দলগুলো পছন্দ করেনি, রাখে নাই। কিন্তু যদি সরকার সাকসেসফুল হতে পারতো, সরকার যদি সবাইকে, সব স্টেক হোল্ডারের আস্থা ধরে রাখতে পারতো, আমরা এখন খেয়াল করছি এখন আর আস্থা ধরে রাখতে পারছে না। বিএনপি রীতিমতো বলছে, তারা কেন বলছে তারা আরো ব্যাখ্যা দেবেন, 5 আগস্টের মতো আরেকটা মুভমেন্টে নামতে হবে নির্বাচন পাওয়ার জন্য। তার মানে তার মধ্যে এই শঙ্কা তৈরি হয়েছে এই সরকার নির্বাচন দিতে চায় না, যদিও একটা টাইম লাইন কিন্তু আমরা প্রধান উপদেষ্টা খুব স্পষ্টভাবে দিয়েছেন। তো এই জিনিসগুলো যদি ধরে রাখতে পারতাম তাহলে কিন্তু বেশ কিছু সংস্কার সম্মতির মাধ্যমেই করা যেতে পারতো, এটা আমাদের রাষ্ট্রের জন্য ভালো হতো। এই জায়গায় কি ধরেন এটা কি মানে আপাত দৃষ্টিতে কি মনে হয় বিএনপির এটা কি সরকারকে একরকম চাপে রাখার কৌশল, ভোটের পথে রাখার কৌশল, নাকি আসলেই ভেতরে ভেতরে এতটা আমার বিক্ষুব্ধ কিছু বিএনপি? না, কিছুটা চাপে রাখার কৌশল, কিন্তু এই চাপে রাখার কৌশলটা আপনি কখন প্রয়োগ করছেন? তার মানে আপনার মধ্যে কিছুটা হলেও কনফিউশন আছে নির্বাচনটা ঠিকঠাক মতো সময় মতো। ইভেন আমাদের প্রধান উপদেষ্টা দুটো টাইম বলেছেন, একটা 25-এর মধ্যে যদি অলমোস্ট কোনো সংস্কার না করা হয়, সেটাও উনি রাজি আছেন, উনি বলেছেন যদি না হয় আর কিছু সংস্কার করতে হলে আরো 6 মাস। কিন্তু এরও বেশি যেতে চায় কিনা, কারণ আমরা দেখব বিশেষ করে অভ্যুত্থানে যারা ইনভলভ ছিলেন, সামনের সারিতে যেসব ছাত্ররা ছিলেন, তাদের রাজনৈতিক দল আসছে, তারা আবার না অন্যরকম ন্যারেটিভ মাঠে আনছে। শুধু সংস্কার না, এখন ন্যারেটিভ হচ্ছে আগে বিচার হতে হবে শেখ হাসিনা এবং তার দোসরদের, এবং ওই বিচারের আগে কেউ নির্বাচন চাইলে তিনি জাতীয় শত্রু, এরকম ঘোষণাও তারা দিচ্ছেন। এবং তাদের সাথে সরকারকে অনেকেই রিলেট করেন লজিকলি, তাদের অন্তত 3 জন সরকারের সরাসরি আছেন। ফলে এই বক্তব্য দিয়ে এই কনফিউশনও হতে পারে, এই বিচার মানে তো বছরের পর বছরের প্রশ্ন, তাহলে কি এটা কোনো অল্টারনেটিভ কিছু হতে যাচ্ছে? সো এই সংশয়গুলো আছে, সংশয়গুলো ক্ষতিকর আমি মনে করি আর কি। জি ডক্টর আতর রহমান, আপনি বলছিলেন যে মানে সাকসেসফুল হওয়াটা কঠিন, যতটুকু আমি সরলীকরণ করতে পারি, কি কি কারণে মনে হচ্ছে এটি আসলে? একটা হচ্ছে যে অলরেডি তো আমরা একটা ডিভিশন দেখছি, স্প্লিট। এটা কি সরকারের ভেতরে দেখছেন নাকি রাজনৈতিক দলগুলোর সঙ্গে? সরকার ভিতরে নেই, বাইরে। জি জি। এবং ভিতর বাইরে মিলেই তো স্প্লিটটা হচ্ছে। কেননা একটা হচ্ছে পলিসিগত স্প্লিট, যে কি ধরনের সংস্কার হওয়া উচিত সেটা একটা আছে। যেমন আমরা কনস্টিটিউশনে আমূল পরিবর্তনের দিকে যাব কিনা, কেউ কেউ বলছে, একটা গ্রুপ তো বলছে না এই হবেই না, এই কনস্টিটিউশন দিয়ে হবেই না, হুইচ মে বি ট্রু, সো ইউ চেঞ্জ ইট, ইউ সি। একটা আরেক দল বলছে না কোনো মতো একটু মোটামুটি করে, যেমন পলিটিক্যাল পার্টিসরা বলছে যে এত কিছু তোমরা কেমনে করবা, আমাদের জন্য রেখে দাও। সেটা তো ধরেন সংবিধান সংস্কার যেটি হবে, যে সব সংস্কারই আসলে যেটি বলা হচ্ছে ঐক্যমত্য কমিশন, রাজনৈতিক দলগুলো শুধু বসার পরে যতটুকু দরকার ততটুকু না, সংস্কার হবে। দ্যাটস ট্রু, লিখলেই তার হবে না, ওনারা তো দে মিন সামথিং। 2 নাম্বার, আমি যতটুকু বুঝি প্রধান উপদেষ্টা যে কথাগুলো বলেন, হি কিপস লট অফ মার্জিন, স্থিতিস্থাপকতা খুব বেশি, এলাস্টিক, আপনি এদিকেও টেনে নিতে পারেন, এদিকেও টেনে নিতে পারেন, কংক্রিট কিছু দেখছেন না। উনি 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 অনেকটাই অ্যাডজাস্টেবল, কিন্তু ওনার প্রেশার যেদিকে যাবে উনি সেদিকে যাবেন, দিস মাই রিডিং। উনি যদি দেখেন যে স্টুডেন্টস আর মোর অ্যাক্টিভ ফোর্স, স্টুডেন্ট দিক দিয়ে, স্টুডেন্টস হ্যাভ বিকাম অলরেডি পলিটিক্যাল, তারা এখন পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নামছে, কারণ তারা এখন দল গঠন করবে, এবং তারা দল গঠন করলে মিনিমাম দে ওয়ান্ট টু বি এ ফর্মিডেবল অপোনেন্ট টু দ্য ইনকামবেন্ট রিজিম, যদি কোনো ফিউচার রিজিম, পলিটিক্যাল পার্টি রিজিম। সো তারা পলিটিক্যাল পার্টি করলে তারা তো একটা ভালো পজিশনে আসতে হবে, আসতে চাইবে এবং চাইবেই, এবং আসতে হবে, কারণ তারা মনে করছে, এবং হুইচ ইজ জাস্টিফাইড, যে এত রক্তের বিনিময়ে আমরা কি পেলাম, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, এটা কি কোনো প্রতিফলন হবে না? আবার সেই 2 দলীয় বা 3 দলীয়, এখন হয়তো নতুন দল আসবে, তাদের মধ্যেই এই রাজনীতির বিভাজনটা এবং রাজনৈতিক খেলাটা হবে। আমরা কি সাইলেন্ট স্পেকটেটর? আমরা তো রাজনীতি করেই তো এই একটা হাসিনা সরকারের সরিয়েছি। না, সেই জায়গাটা অবশ্যই ধরেন রাজনৈতিক দল করার অধিকার সবারই আছে, তাদেরও আছে, তারা আরো বেশি মাত্রায় ডিজার্ভ করে। তাহলে তাদের যে সুবিধাটা সেটাই তারা ইম্পোজ করতে চাবে অন দিস গভর্নমেন্ট, কারণ দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আউটসাইড দ্য গভর্নমেন্ট, অ্যান্ড দ্য মেইন প্রেশার গ্রুপ ইন দ্য গভর্নমেন্ট। সেটা ডক্টর আতর রহমান, সেটা হচ্ছে যে ধরেন যদি সামনে নির্বাচন নিয়ে আবারও বড় ধরনের
গ্যাঞ্জাম দেশে তৈরি হয় বা আন্দোলনে নেমে পড়ার মতো বাস্তবতা তৈরি হয়, সেটি আসলে কারোর জন্য সুখকর কিনা? মানে ধরুন আমরা তো একটা ফ্যাসিস্টের পতন দেখলাম, আবারও সামনে খুব শীঘ্রই, এখনও অর্থনীতি খুব বেশি দাঁড়ায়নি, বাজার ব্যবস্থাপনার অবস্থা ভালো না, মানুষ এখনও নানা রকম শঙ্কার মধ্যে, আপনি নিশ্চয়ই অপরাধ প্রবণতা দেখছেন, খুব খুব স্বস্তিকর অবস্থায় না। তারপরেও যদি খুব সহজে আমরা এরকম একটা বাস্তবতা দেখি, না, বিএনপি এটা করবে না আমি নিশ্চিতভাবে জানি। যে তারা ওই যে বলে না যে নৌকা এত বেশি দোলাবে না যে নৌকা ডুবেই যায়, কারণ বেশি ডুবে গেলে তাদের লাভ হবে না, দে আর পার্ট অফ দ্য বোট। তারাও তো আন্দোলনের পক্ষে ছিল, তো সুতরাং সেটা হয়তো করবে না, বাট তারা তো কন্টিনিউয়াস প্রেশারে রাখবে। তাতে একটা অসুবিধে কি, ইউ হ্যাভ টু ওয়ার্ক আন্ডার প্রেশার। সো এই গভর্নমেন্টটা একটা প্রেশারের মুখে কাজ করতে হবে, ফলে তারা যদি একটা ভালো কাজও কমপ্লিটলি করে উঠতে পারবে কিনা এটা আমার সন্দেহ। যেমন ধরেন আমি একটা বলি যে জবাবদিহিতা, এটা তো একটা মেজর লুপহোল ছিল, যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো কিভাবে জবাবদিহি করবে এবং কার কাছে জবাবদিহি করবে, কি প্রক্রিয়ায় করবে। এমন একটা পার্লামেন্ট আমরা গড়ে তুলছিলাম কত বছরে, যে সেই পার্লামেন্টের মেইন ফোকাস ছিল যে বিউরোক্রেসির ওভারসাইট না করা। ওভারসাইট না করে, ওভারসাইট ক্ষমতাই ছিল না, তারা কি করত যে আমাদের টাকাগুলো আমরা খরচ করব, আরও টাকা যত বানাইতে পারি বানাবো, সব কাজ আমরা করব, ডেভেলপমেন্ট ওয়ার্ক। সুতরাং আমি মনে করি যে এই যে মেকানিজমগুলো, যে ব্যুরোক্রেসি কার কাছে জবাবদিহি করবে, পুলিশ রিফর্মসের উপর অনেক কথা বলা হয়েছে গতবার, কিন্তু তারা এমনভাবে করলো জবাবদিহি আমাদের কাছেই করবা, অন্য কারো কাছে করতে হবে না। এবং তারা এমনভাবে পলিটিক্যাল প্রক্রিয়ার মধ্যে ঢুকে গেল যে পলিটিক্যাল অপারেটরদের বা পলিটিক্যাল পার্টিসদের সুবিধার জন্য তারা ইউজড হলো, সরকার পলিটিক্যাল পার্টির সরকার। জি জি জি, ডাক্তার জাহিদুর রহমান, যে বাস্তবতার রাজনীতি এখন ধরেন ছাত্রদের রাজনৈতিক দল আসতেছে, বিএনপি প্রতিদিন এখন প্রেশার বাড়াচ্ছে যেটি মনে হচ্ছে, এবং বলছে যে রাজপথে তারা খুব শীঘ্রই নামে প্রস্তুতি নিচ্ছে নির্বাচনের জন্য। সেই জায়গাটাই সামনে কি দেখছেন? মানে একটু বলছিলেন যে প্রেশারের মধ্যে সরকারকে কাজ করতে হবে, স্বস্তিদায়ক অবস্থা দেখছেন কিনা? একেবারেই না, এবং আমার একটা প্রেডিকশন আছে, এটা আমি মাত্র 4 মাস পার হলো, অন রেকর্ড বলছি, আমি এখানে একটু বলতে চাই। ধরুন বিএনপি কোনো চাপও দিল না, আমি মনে করি না সরকার খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে, বিকজ অফ দ্য ইকোনমি। অর্থনীতি খুব খারাপ দিকে আছে, আমরা আসলে অনেক ডামাডোলের মধ্যে আলাপগুলো করছি না। বাংলাদেশের অর্থনীতিতে আজ না, আমি 2022 সালে একটা কলাম লিখে আমি দাবি করেছিলাম, আমি যদি অর্থনীতির একাডেমিকলি পড়ার ছাত্র না, কিন্তু আগ্রহে অর্থনীতি পড়ি, বাংলাদেশ একটা স্ট্যাগফ্লেশনে ঢুকে গিয়েছিল, যেখানে খুব হাই ইনফ্লেশন থাকে, কিন্তু হাই ইনফ্লেশনের স্বাভাবিক নিয়ম হচ্ছে যে অর্থনীতিতে গ্রোথও থাকে ভালো, কিন্তু উল্টো একটা সিচুয়েশন হয় যখন অর্থনীতি স্ট্যাগন্যান্ট হয়ে থাকে। এটা 70s 80s ইউরোপ আমেরিকায় হয়েছিল। সো সেটা আরও খারাপ অবস্থায় এখন পৌঁছেছে, এবং আমাদের ইনফ্লেশন বাড়ছেই, অর্থনীতি গ্রো করছে না বলে মানুষ চাকরি হারাচ্ছে, বেতন বাড়ছে না, প্রকৃত উপার্জন কমছে, সব ঘটছে একসাথে। এবং যেটা জরুরি কথা, একটা অনির্বাচিত সরকার, এই সরকার যতই ভালো চালাক, এটা নির্বাচিত এই সরকার টেনিওর কতদিন? ধরুন এখন অলরেডি একটা পিকচার পাওয়া গেল মোটামুটি 1 বছর থেকে 1.5 বছর। জি, আচ্ছা, নির্বাচন কি 1.5 বছর পর হবে? আতাউর রহমান ভাই যেটা বলছেন, নৌকা বেশি দোলালে ডুবে যেতে পারে, আবার কি কিছু আসে কোথাও কোথাও, আবার 1-11। তো আপনি যদি ইনভেস্টর হন, আপনি কি ইনভেস্ট করবেন এই সিচুয়েশনে? আপনি অপেক্ষা করবেন একটা পলিটিক্যাল সাস্টেইনেবল একটা সরকার থাকার জন্য, তাই তো? অন্তত 5 বছর, অন্তত 5 বছর। ফলে যেটা দাঁড়ালো, ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এটাই সরকার চাইলেও বাড়াতে পারবে না আসলে, আপনি যতই চেষ্টা করুন না কেন। সুতরাং এই অর্থনীতি সরকারকে বাধ্য করবে টু গো ফর দ্য ইলেকশনস। 2007-08 কথা যদি বলি, 1-11 সময় অর্থনীতি অনেক ভালো ছিল, কিন্তু দিনের শেষে সেই সরকারও আসলে অর্থনীতি নিয়েই মূলত সংকটে পড়ে শেষ পর্যন্ত নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এইখানে তাই হবে। আর এইবারকার অর্থনীতি তো অনেক অনেক খারাপ তুলনামূলক। একটা বিরতি নিয়ে ফিরছি। আরেকটা জিনিস যোগ করে রাখি, এই খারাপটা কিন্তু শেখ হাসিনার লেগে আছে, এটা কিন্তু এই সরকার না। এই সরকার বরং চেষ্টা করছে, অনেকটুকু চেষ্টাও করেছে, কিন্তু হবে না আসলে। জি, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি। দর্শক, ছোট একটা বিরতিতে যাচ্ছি। জেডএসআর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণ মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছেন। আবারও স্বাগত জেডএসআর ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান, আমাদের সঙ্গে আছেন ডক্টর আতাউর রহমান, ডক্টর জাহিদুর রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচনের আগে কতটা সংস্কার জরুরি। ডক্টর আতাউর রহমান, নির্বাচন তাহলে কত দূর দেখছেন সব মিলিয়ে, যে বাস্তবতা দেখছেন এখন? দুটি বিষয়, একটু হচ্ছে যে ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফ্যাসিবাদ পতন হয়েছে, কিন্তু তার বিচার না হওয়া পর্যন্ত
তারা নির্বাচন দেখতে চায় না, নির্বাচনের এর জন্য যারা নির্বাচনে যাবে তাদেরকে তারা ফ্যাসিবাদের দোষী ভাবছে। এই প্রথম কথা হচ্ছে যে বিএনপি 25-এর মধ্যে নির্বাচন চায়। প্রথম কথা হচ্ছে যে এটা একটা, আমি বলি যে এই সরকারের জন্য একটা বিগ ডায়লেমা। একদিকে হচ্ছে যে যেভাবেই হোক বিচার প্রক্রিয়াটা শুরু করতে হবে, কারণ বিচার বলা যাবে না যে বিচার হারিড সো ইউ ব্যারিড, সো ওটা হবে না। তো হারিড বিচার করলে কেউ বিশ্বাসযোগ্যতা হবে না। আর এটা ইন্টারন্যাশনালি পিপল উইল সি একদম যে এই বিচারটা কীভাবে হচ্ছে। এবং এবং আমি খুবই খুশি যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল ওরাও বলছে যে আমরা এটা দেখতে চাই, যেটা এটা স্বচ্ছ এবং আন্তর্জাতিক মার্জন। তো সুতরাং ইট উইল টেক টাইম। শুধু ছাত্ররা বললেই তাড়াতাড়ি তারা তো বিচার করে দিবে না, তাহলে তারা তো দ্রুত বলছে না, তারা বলছে যে এই বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয়। না, বিচার একটা প্রক্রিয়া। বিচারে যখন আনবেন তাকে যে অধিকার দিতে হবে, ইট ইজ অলসো এ প্রসেস, একটা প্রসেস। Until you establish the crimes conclusively, you cannot make any judgment. Even আমেরিকায় যে সিস্টেম, যে আপনি দোষী কিন্তু কতটুক শাস্তি দেবে ওটাও অনেক দিন পরে বলে। এবং ট্রাম্পের ক্ষেত্রে এবার দেখলাম ওটা বললই না, বলছে যে এটা পোস্টপন্ড আপাতত। তো সুতরাং বিচার কঠিন ব্যাপার, তবে আমি মনে করি যে বিচার হতেই হবে। তবে যাদেরকে আনা হয়েছে এটা খুব বেশি না বাড়িয়ে এটাকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। আরেকটা জিনিস, এই যে কি কোনো রকম আস্থা বিশ্বাসের ঘাটতি দেখেন যে ধরেন পরবর্তী যে সরকার আসবে সেই সরকারের বিস্তার করবে না, করতে হবে। মানে এখন যে ধরেন এই সরকারের আমলে বিচার করতে হবে, তারপরে নির্বাচন, যে দাবিটা আসছে সে জায়গায় কোনো নির্বাচনের পরেও এই বিচারিক প্রক্রিয়া চলতে পারে। একবার বিচারিক প্রক্রিয়ার অধীনে চলে গেলে তখন কোনো সরকারই এটাকে, আর বিশেষ করে যে সরকার আসবে, আনটিল যাদের বিচার করছে তাদের সরকার যদি না আসে তাহলে তো অন্য সরকাররা তো তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। প্লাস একটা জিনিস আমি যেটা ছাত্রদের সঙ্গে এবং সাধারণ জনগণের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তারা কিন্তু বিচার হোক এটা চায়, 1। 2 নাম্বার হচ্ছে এই সরকারের সাপোর্ট করে যে তারা সত্যি ভালো কাজ করছে কিন্তু এটা দীর্ঘায়িত যাতে না হয়, এবং তাদের ডেইলি যে নিডসগুলো এগুলো যেন ফুলফিল করে। সুতরাং এই সরকারে এখনও আমি মনে করি যে সেই লেজিটিমেসি আছে। কিন্তু আমি যেটা মনে করি যে আরেকটা প্রশ্ন আপনি কি যেন বলছিলেন যে নির্বাচন কত দূরে দেখেন, কিন্তু মানুষ, আপনি যদি ওভারহেলমিং পিপল ওয়ান্টস যে একটা ডেমোক্রেটিক প্রসেসে নির্বাচন হতে হবে, এটা আপামর জনসাধারণ চায় যে অনেকদিন ভোট দিতে পারেনি। এবং তারা এখন কথা হচ্ছে যে ভোটের মাঠে কারা থাকবে, এটা একটা ইম্পর্টেন্ট। এটা ধরেন অনেকে ভাবছে যে ভোটের মাঠে তো বেশি লোক নাই, কারণ আওয়ামী লীগ একটা বড় দল, ওটা তো এখন মোটামুটি নিশ্চিহ্নই হয়ে গেছে, তারা আবার ঘুরে ফিরে দাঁড়াতে পারবে না, এখন ঘুরে দাঁড়াতে পারবে না। আর যদি দাঁড়ায়ও তাদেরকে এই প্রক্রিয়া যারা করবে তারা এত আইসোলেটেড যে তাদের পক্ষে নতুন করে তাড়াতাড়ি নির্বাচন দিলে আর আসতে পারবে না। তো সুতরাং এটা একটা। 2 নাম্বার হচ্ছে দেখেন এটাই ইম্পর্টেন্ট যে আর কি জামায়াতে ইসলামী তারা ইলেকট্রাল পলিটিক্সে কতটা ভালো করবে এটা আমি সন্দিহান। তাদের একটা ধরেন অর্গানাইজেশন ক্যাপাসিটি আছে, এবং আমি মনে করি অতীতের অন্যান্য নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন তারা ভালো করবে। তাদের যে ঐতিহাস, তাদের এবার যে ভূমিকা রেখেছে তাতে আমার তাই মনে হয়। এখন ছাত্ররা যদি আসে, আমি মনে করি দে উইল অলসো বি গুড ফোর্স। তারা যদি অর্গানাইজ করতে পারে, তো আমি বলি যে তাদের এখনই করা উচিত। তারা যে এই শাইং অ্যাওয়ে ইজ নট এ গুড থিং, যদি করতেই হয় এখন নেমে পড়তে আরো আগেই করা উচিত, আগেই উচিত ছিল। নির্বাচন দল আসছে তো, হ্যাঁ ফেব্রুয়ারির মধ্যেই তো নির্বাচনী দল, মানে রাজনৈতিক দল ফেব্রুয়ারি যদি আসে, তাহলে তারা যদি সেই প্রসেসে যায়, মনে হয় যে ভিতরে তারা হয়তো কাজ করছে। এবং তারা, কারণ আমাদের থিওরিতে বলে, প্র্যাকটিক্যালি ওনারা হয়তো প্রুভ করতে পারবে, কারণ অন্যরকম যে একটা রাজনৈতিক দল গঠন করা এবং তাকে সংগঠিত করে জনগণের কাছে নিয়ে যাওয়া এবং জনগণের যে
আস্থা ফিরে পাওয়া, আস্থা নেওয়া, এটা একটু সময় সাপেক্ষ জি, ব্যাপার। অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। ভয়েস অফ আমেরিকার একটা জন্ম জরিপ আমি দেখছি, সেটি হচ্ছে যে 1 বছরের মধ্যে নির্বাচন চান 61.1% মানুষ, আগের সংস্কারের পক্ষে 65.9% মানুষ। 1 বছরের মধ্যে নির্বাচন যেটা বললাম, 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন 18.7%, 18 মাসের মধ্যে নির্বাচন চায় 8.6% মানুষ। কি বার্তা আসে আসলে এখান থেকে? আচ্ছা, বার্তায় আসবো। আর এই যে বিচারের পর নির্বাচন, আমাদের আসলে রাজনীতির মাঠে যে দলগুলো যা যা বলছে, উনি মুখে কি বলছেন এটাকে আসলে মাথায় রাখতে হবে না। যেমন ধরুন বিএনপি বলছে 1 বছরের মধ্যে নির্বাচনের দেশে নানান রকম ঝুঁকি আছে, আনসার্টেনিটি আছে, দেশ খুব বিপদে আছে, আমি মনে করি না। কিন্তু ওনারা আগে নির্বাচন চান, এটা আমরা 25-এর মধ্যে। ফলে তার একটা বাহানা লাগবে। কেন আগে নির্বাচন চাইবেন? কারণটা খুব সোজা, উনি গোছালো আছেন, উনি এখন নির্বাচন দিলেই আসলে একটা ট্রেডিশনালি বড় দল, উনি 17 বছর ওনারা ক্ষমতায় নেই, সুতরাং রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে। মানে কেউ কেউ বলি না, মানে আপনারা ক্ষমতায় যেতে এত পাগল হয়ে গেছেন, সব কথাবার্তা বলছে, রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে। আচ্ছা, ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে, তারা সব সময় চান। এখন উনি তো বলতে পারেন না আমি নতুন দল, তাই 4 বছর পর নির্বাচন হবে, কথার কথা, বা 3 বছর পর হবে, আমাকে গোছাতে দিতে হবে, এটা তো বলা যাবে না। সো আপনি এই বিচারের কথাটা সামনে এনেছেন। ওনারা বিচার চাইছেন না তা বলছি না, বিচার কিন্তু বিএনপিও চাইছে এবং বিএনপিকেও বিচার করতে হবে। আপনি যে বলছেন এক ধরনের সন্দেহ আছে কিনা, সন্দেহ থাকার কারণ নাই। কারণ বিএনপি যতটা সাফার করেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং, জুলাই আগস্টে মৃত্যু আহত অনেক হয়েছে, কিন্তু সিস্টেম্যাটিকলি ইয়ার্স আফটার ইয়ার্স টর্চার কিন্তু বিএনপি হয়েছে। আর যদি বিএনপি কোনো কারণে বিচার না করতে চায়, বিএনপির ভবিষ্যতে কিন্তু খবর আছে। সুতরাং জনমতের চাপে তাকে বিচার চালিয়ে যেতে হবে। কিন্তু মোদ্দা কথাটা হচ্ছে তারা সময় বেশি চান, কারণ তাতে তারা দলটা একটু গুছিয়ে উঠতে পারেন। যথেষ্ট সময় মানে আপনি তো ধরেন একটা সংস্কার কমিশনের মধ্যে আছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ কমিশন, সেই জায়গাটাই যেহেতু নির্বাচন নিয়েই আলাপটা, আপনার জাজমেন্টে মানে যথেষ্ট সময় একটা ভালো নির্বাচনের জন্য সংস্কারের পরে মানে নির্বাচন শুধু নির্বাচনের সাথে প্রয়োজনীয় সংস্কার, হ্যাঁ প্রয়োজনীয় সংস্কার করে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, সেটা 1 বছরের মধ্যেই সেরকম নির্বাচন করে ফেলা যায়। আর একটু বেশি সংস্কার আরো অন্যান্যগুলো আছে, সব যদি পাশাপাশি যায় আরো 6 মাস, মানে 1.5 বছরের মধ্যে মোটা দাগে ভালো সংস্কার করা সম্ভব। সংস্কার মানে তো এখন একটু বলি আপনাকে, মানে সংস্কার যদি আপনি করার সিদ্ধান্ত নেন, আমি একটু বুঝিয়ে বলি আসলে কি ঘটবে। যেমন ধরুন পুলিশ সংস্কারের জন্য পুলিশ সংস্কার কমিশন থাকবে কি থাকবে না, আমি ধরে নিলাম যে ওনারা এটা প্রপোজ করলেন, ধরে নিলাম, এমনকি বিএনপি তার নিজের ইয়াতে এটা চেয়েছে, ধরুন এখন পুলিশ সংস্কার কমিশন সবার সাথে আলোচনা হলো চাই কিনা, জি, কিভাবে গঠিত হবে, সরি পুলিশ সংস্কার কমিশন, আমি ভুল বলছি, পুলিশ কমিশন, পুলিশ পুলিশের ওভারঅল কর্মকাণ্ড ওভারসি করবে, যেটা স্থায়ীভাবে থাকবে। সংস্কার কমিশন তো রিপোর্ট দেবে। যদি সেটা হয় ঠিক আছে, এটা স্ট্রাকচার যদি একমত হয়ে যায়, সেটা নিয়ে একটা আইন তৈরি করে, একটা অধ্যাদেশ তৈরি করে এটা দিয়ে দেওয়া হবে, পরে এটা আইনে পরিণত হবে। সো সংস্কারের পর এই জিনিসগুলোই তো আপনি করবেন, এই গঠনগুলো করবেন, এগুলো পরবর্তী 6 মাসও যদি নেন, সর্বোচ্চ 1.5 বছরের মধ্যে খুব সিগনিফিক্যান্ট। এমন তো না যে পুলিশ কমিশন তৈরির সময় অন্য কাজ হবে না, প্রত্যেকটা প্যারালালি চলতে থাকবে, কারণ প্রত্যেকটা এক একজন দায়িত্বশীল মানুষ এই কাজগুলো করবে। 6 মাসের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে সংস্কার পরিকল্পনা আছে এগুলো করে ফেলা সম্ভব। এবং সেটা তো আরো বেশি মানে স্পষ্ট দৃশ্যমান হবে। সেটা হচ্ছে যে ধরেন আপনারা যখন এই 31 তারিখ চলে আসছে, 31 তারিখের মধ্যে রিপোর্ট দেয়া, তারপরে দলগুলোর সাথে বসা হবে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। ঐক্যমত ছাড়া তো কোনো সংস্কার, আপনি যেটা বলছেন চাপিয়ে দেওয়ার সংস্কার আসলে কাজ হবে না। উদাহরণ দেই, জি, না ভোট যোগ হয়েছিল 1/11 সময়, ইটস এ গুড স্টেপ আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত। এবং না ভোট যদি না থাকতো 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হতো না। না ভোটের থাকতো, হ্যাঁ, না ভোটের ক্ষেত্রে সবচেয়ে বড় যুক্তির একটা হচ্ছে এটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন ঠেকিয়ে দেয়, কারণ ও একটা প্রার্থীর মতো থাকবে। তো কি হলো, করা হলো প্রথম ভোট নির্বাচনটা 8 সালে কিন্তু না ভোট ছিল, এবং আমাদের কিন্তু টোকেন না ভোট, একটু খেয়াল করি, না ভোটের দুটো ধরন আছে। টোকেন মানে হচ্ছে যত নাই পড়ুক না কেন সমস্যা নাই, কিন্তু আরেকটা না ভোটের অপশন পৃথিবীর কিছু দেশে আছে, যেখানে না ভোট যদি অন্য প্রার্থী নিকটতম প্রার্থীর চাইতে বেশি হয়, ধরুন যিনি মানুষের মধ্যে যিনি সর্বোচ্চ পেলেন তার চেয়ে যদি না ভোট বেশি হয়, ওই সিটের নির্বাচন ক্যান্সেল হয়ে যাবে। আমাদের এখানে সেটাও করা হয় না, জাস্ট টোকেন। না ভোট যদি অনেক বেশিও হয় নির্বাচন বাতিল হবে না। কিন্তু পরে কি হলো, 2 দল না আওয়ামী লীগ প্রস্তাব আনলো, বিএনপি এটাতে সায় দিয়ে বাতিল হয়ে গেল। এটাই হবে। এবং এতে এই জন্য বলছি বারবার, আবার কেউ কেউ খুব অসন্তোষ দেখাতে পারেন, না আমাদের দলগুলো এমন হচ্ছে কেন, আমাদের দলগুলো এমন। ভাই আমেরিকায় থাকেন, আমেরিকার ডেমোক্রেসির হিস্ট্রি কত বছর, ইভেন আমেরিকানদেরকে কি আবার ডেমোক্রেসির ফাইট করতে হবে না ট্রাম্পের সময়? এত বছর পর গত নির্বাচনের কথা খেয়াল করে, শেখ হাসিনার মতো
উনি নির্বাচনে হারেন নাই এবং উনি রীতিমতো ক্যাপিটালে তার লোকজনকে ডেকে ডেকে কি করেছেন আমেরিকা চিন্তা করা যায়? ইট হ্যাপেন্ড। সো ফাইট কিন্তু করতে হয়। সুতরাং আমাদেরও এটা হবে, ধাপে ধাপে এখন কিছু হবে, ভবিষ্যতে আবার কিছু হবে। আমরা খুব শর্টকাট যেন না চাই। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতি নিয়ে, ছোট্ট একটা বিরতি, একেবারে 3 মিনিটের বিরতির পর ফিরছি। দর্শক, একটা বিরতির পর ফিরছি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে পাচ্ছি আমাদের এই আয়োজনে। আবার স্বাগত। জেডএসআরএম ইনসাইড পলিটিক্স এর সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম কতটা সংস্কার জরুরি নির্বাচনের আগে। ডক্টর আতা রহমান, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে 25-এর শেষ অথবা 26-এর প্রথমার্ধ মানে পরের দিন আবার প্রেস সচিব বললেন যে 30 জুনের মধ্যে নির্বাচন হবে বাংলাদেশে। সেটি কি আরও দীর্ঘায়িত হওয়ার কোনো রকম পায় তারা দেখছেন, যে কারণে বিএনপি বলছে যে 25-এর মধ্যে নির্বাচন হতে হবে এবং তারা প্রস্তুতি নিচ্ছে আন্দোলনের? না, এখানে তো আমি ওইভাবে পায়তারা বা কোনো এর মধ্যে উদ্দেশ্যমূলক কিছু আছে আমি সেটা বলছি না। জি, আমি বলছি যে এই কথাটা ঠিক যে ডিসেম্বরের মধ্যে হলে বেস্ট, আর যদি তা না হয় ম্যাক্সিমাম ডিসেম্বর আর জুনের মাঝামাঝি। যেমন আমাদের দেশে জুন টুনে ইলেকশন হয় না, গরম। ন্যাচারালি জানুয়ারি ফেব্রুয়ারিতে ইলেকশনটা মোস্ট, বাট স্টিল ইট ইজ 2026। এখন আমি যেটা মনে করি যে দেখেন, আমি তো বিভিন্ন দেশে কাজ করেছি, আফগানিস্তানে কাজ করেছি অন গভর্নেন্স, ইউএনের অ্যাডভাইজার ছিলাম, মিডল ইস্টে কাজ করেছি, ইন জর্ডান, ইন প্যালেস্টাইন, অনেক কান্ট্রিতে। ওদের একটা সমস্যা, ওদের দল নাই, রাজনৈতিক দল নেই, আর বিচার ব্যবস্থা নেই। আমরা এত লাকি যে আমাদের রাজনৈতিক দলও আছে এবং বিচার ব্যবস্থাও একটা আছে। সুতরাং এই দুটো আমরা মনে করি যে আমাদের জন্য একটা অ্যাসেট, ফিউচার ডেমোক্রেটাইজেশন। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের অবিশ্বাস, মানুষের অনাস্থা, এগুলো সৃষ্টি করা কারো পক্ষে ঠিক না। একসময় আমরা রাগ করে বলি যে রাজনৈতিক দলগুলো সব দানব হয়ে উঠে, কিন্তু এরা যদি না শেখে, এটা তো আমাদেরই জাতি হিসাবে আমাদেরই সমস্যা, জাতি হিসাবে আমাদেরই, আমি বলবো যে জাতীয় চরিত্রের যে আমাদের যে স্খলন, এটি আমি বলবো। সুতরাং আমাদের জাতীয় চরিত্রটা বদলাইতে হবে। একটা কথা ঠিক, বাংলাদেশ ফার্স্ট, এবং এই বাংলাদেশ প্রতিবারই টু দ্য ব্রিঙ্ক অ্যান্ড দ্য ব্যাক, একেবারে শেষ মাথায় নিয়ে যায় আবার ফিরে আনেন, তাতে করে কিন্তু এর যে স্বাভাবিক ফ্লো, এর যে স্থিতিশীল রাজনীতি এবং উন্নয়ন, এটা কিন্তু হবে না। সুতরাং ইট উইল অলওয়েজ বি আনস্টেবল সোসাইটি, বিকজ এটা তো এমন একটা সোসাইটি না, এমন একটা ইকোনমি না যে লাইক আমেরিকা, সো মাচ রিসোর্সেস, ওরা যদি কিছু নাও করে, জি জি, ওই ট্রাম্প যদি বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়ন খরচও করে, তারপরে ওই জাতি ঠিক মতো থাকবে, কারণ ওদের এত প্রাচুর্য। আমাদের তো তা নেই, আমরা দিন আনি দিন খাই। আমাদের গার্মেন্টস বন্ধ হয়ে গেলে, আমাদের বিদেশ থেকে টাকা বন্ধ হয়ে গেলে কি অবস্থা হবে দেখেন, মেইন কাট অফ। সো দ্য গভর্নমেন্ট উইল বি নন ফাংশনিং। সুতরাং আমি মনে করি যে এখন সময় আসছে ধীর স্থিরভাবে চিন্তা করা, কোনো এক পক্ষের ইয়েতে প্রেশারে এই গভর্নমেন্ট শুড নট ইল্ড। এখন তাদেরকে আমি মনে করি যে অত্যন্ত প্রাজ্ঞ এবং বিচক্ষণভাবে আমাদেরকে একটা নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে, এবং সময় পিরিয়ড তো ওনারাই বেঁধে দিচ্ছেন। জি জি, এই আর কি। জি, অনেক ধন্যবাদ ডক্টর জাহিদুর রহমান। যেটি হচ্ছে যে সামনের সময় ধরেন রাজনীতির তো মানে একেবারেই এরকম অপোনেন্ট সরাসরি নাই, যেহেতু বড় দুই দল আগে ছিল আওয়ামী লীগ বিএনপি, এখন তো আওয়ামী লীগ ধরেন ওয়ান কাইন্ড অফ ডায় অবস্থা। সেই জায়গাটাই সামনে কি আবারও কোনো রকম রাজনৈতিক অস্থিরতা আশঙ্কা করছেন? আমি অস্থিরতা আশঙ্কা করছি না, তবে আমি একটা জিনিস এক্সপেক্ট করছি, সেটা হলো বাংলাদেশে বিএনপির সাথে কাছাকাছি পর্যায়ের একটা রাজনৈতিক দল বা জোট থাকতে হবে। আমাদের সামনে যে সংকটটা আমি একদম খুব স্পষ্টভাবে দেখছি, আমি এটা এখন প্রকাশ্যেই বলছি, সেটা হলো ধরে নিলাম এবার নির্বাচন হলো, বিএনপি বেশ বড় মার্জিনে জিতলো, এখন যে টাইম আছে আমরা ধরে নিলাম 1 বছর 1.5 বছরের মধ্যে নির্বাচন হলো, এরপরের নির্বাচনেও কি বিএনপি ক্ষমতায় ভোটের মাধ্যমে, আমি ভোট চুরির কথা বলছি না, কারণ এখন তো তত্ত্বাবধায়ক থাকবে এবং আমরা আশা করি একটা ভালো তত্ত্বাবধায়ক সরকার হবে, সেই নির্বাচনে এবারকার মতো এত বড় মার্জিন না হলেও সাধারণভাবে মনে তার জেনারেল মেজরিটি হয়ে যাবে। তো এই যে একটা দল নির্বাচনের মাধ্যমেই বারবার ক্ষমতায়
থেকে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তার সে চ্যালেঞ্জড হচ্ছে না, এটা একটা বড় রাজনৈতিক অস্থিরতা বলবো, এটাকে আমি অস্থিরতাই বলবো। সুতরাং আমি খুবই এক্সপেক্ট করি ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে সেটা যথেষ্ট ভিত্তি পাক, একা না হোক একটা জোট তৈরি করার মাধ্যমে অনেককে নিয়ে খুব দ্রুত একটা কাউন্টার ফোর্স, মানে আমাদের মোটা দাগে পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলো বাই পার্টিজান দুটো দল অথবা দুটো জোট মিলে কাজ করবে, এভাবেই এই সিস্টেমটা সেরকম সম্ভাবনা কি দেখছেন? আমি দেখছি না। গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আমি দেখছি না এবং আমি এটাই আমার একটু ফ্রাস্ট্রেশনের জায়গা, যেটা আমরা ওই যে আতারুন ভাইয়ের মধ্যে আমি একটু করে বলছিলাম যে এখনই না, ওদের আসলে আগেই দরকার ছিল, সরকারের মধ্যে না যাওয়া উচিত ছিল, যেগুলো আমার ব্যক্তিগত অপিনিয়ন। তাহলে খুবই সম্ভাবনা ছিল, প্লাস এখনো সম্ভাবনা নেই তা বলছি না, ভালোই আছে, মানে কেউ কেউ তাদেরকে কিংস পার্টি বলছেন, বলা যেতে পারে, কারণ ক্ষমতার সাথে তাদের এক ধরনের যোগসূত্র আছে। কিন্তু আগের কিংস পার্টি যেমন ধরুন 1/11 সময় মিস্টার কোরেশি একটা করেছিল, সেইটার সাথে স্পেসিফিক ডিফারেন্স হলো এরা কিন্তু মাঠে লড়াই করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে, শেখ হাসিনার পতনের খুব গুরুত্বপূর্ণ কৃতিত্বের দাবিদার। সুতরাং এই জাতি তাদেরকে সম্মান করে, তারা যদি বাকি কাজ এখন ঠিকঠাক মতো করতে পারে, আশা করা যায় একটা ভালো কিছু হবে। আসনের হিসাব নিকাশ এখনো সুযোগ, মানে আসনের হিসাব নিকাশ আসলে না, আমি একটু আবার বলি, জার্নিটা খুব টাফ। ইমরান খান আনবিলিভেবলি জনপ্রিয় মানুষ, শুধু ক্রিকেট খেলায় না, পরে উনি ওনার মায়ের মানে নামে ক্যান্সার হসপিটাল করার পর সমাজ সেবায় বিখ্যাত মানুষ। সেই ইমরান খানের ক্ষমতায় আসতে 20 বছর লেগেছে উইথ সাম পুশ ফ্রম দ্য মিলিটারি। এত সোজা না আসলে। অনেক ধন্যবাদ ডক্টর আতাউর রহমান, ডাক্তার জাহাদ আহমেদের জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে ইনসাইট পলিটিক্স, দেখাবেন অন্য সময়, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।